স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। মঙ্গলবারের মধ্যে বাসের ভাড়া কমানোর দাবি শিক্ষার্থীদের, মালিকদের 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে বিআরটিএ। ঢাকা উত্তর সিটির গাড়ি চাপায় সংবাদকর্মীর মৃত্যু, সহপাঠী হত্যার বিচারের দাবিতে নটরডেম শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত, ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ, তদন্ত কমিটি গঠন। খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, দাবি পরিবারের, বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ। এবং বিশ্ববাজারে দাম কমায়, তেলের দামে লিটারে 1 টাকা মুনাফা বিপিসির। এখনই দেশে দাম কমানোর পরিকল্পনা নেই। এবারে চলে যাচ্ছে পুরো খবরে। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিআরটিএ এবং বেসরকারি বাস মালিক সমিতির বৈঠক। নিজেদের মধ্যে বৈঠক করে ভাড়া কমাতে 7 দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিতে মালিক সমিতিকে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। মঙ্গলবারের মধ্যে বাস ভাড়া কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির পর থেকেই হাফ ভাড়ার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মালিক সমিতির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে বিআরটিএ শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের অনুরোধ করলেও তাতে রাজি হয়নি বাস মালিকরা। উল্টো সরকারি প্রণোদনা দাবি করেছেন তারা। তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা বিষয়টা কনসিডার করার জন্য আমরা অনুরোধ করেছি। আর আপনি যেটা বললেন যে হাফ ভাড়া নেওয়া হয়তো, তারা কিন্তু এটা অস্বীকার করছে। বিভিন্ন রুটে হয়তো ছাত্র কারণে বিচ্ছিন্নভাবে এটা কনসিডার করা হয়েছে, কিন্তু তাদের মালিক সমিতির কোনো এরকমের কোনো নির্দেশনা সিদ্ধান্ত নাই, এটাই তাদের বক্তব্য। বিআরটিসি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমাতে সম্মত হয়েছে। বিআরটিসি সরকারি সংস্থা, তাদের উপরে আমরা ইম্পোজ করতে পারি, বলতে পারি যে এটা আপনারা করেন 50% বা 30%, সেটা ওনারা বলার পরে আমরা আলোচনা করে বলতে পারি। বাস ভাড়া কমানোর দাবিতে বিআরটিএ ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে যদি লিখিত আকারে হাফ পাসের প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা বিআরটিএর এই হেড অফিস প্রধান কার্যালয়ে আবারও ঘেরাও কর্মসূচি দিব এবং তখন হাফ পাস কার্যকর হওয়া পর্যন্ত, লিখিত আকারে প্রজ্ঞাপন জারি হওয়া আগ পর্যন্ত আমরা বিআরটিএ ছাড়বো না। বাস মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া কমানোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে, এমনটাই আশা করছে সরকার। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের জন্য বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের। তবে সড়কমন্ত্রী জানিয়েছেন সকল পক্ষকে নিয়ে আলোচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে। দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে এক মঞ্চে তারা এসব কথা বলেন। নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবিলম্বে 7 দফা মেনে নেয়ার দাবি তাদের। বৃহস্পতিবার রমনায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে যোগ দেন বিভিন্ন জেলার পরিবহন নেতারা। পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে অবৈধভাবে চাঁদা আদায়ের বিষয়ে অভিযোগ করেন তারা। সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনোভাবেই চাঁদা না দেওয়ার নির্দেশনা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেসরকারি বাসে হাফ ভাড়া নেওয়ার কোনো বিধান নেই। বিআরটিসিতে হাফ ভাড়া নেওয়ার প্রভিশন আছে, বেসরকারি কাজে শিক্ষার্থীদের কোনো হাফ ভাড়া নেওয়ার প্রভিশন নাই। শিক্ষার্থীরা আমাদেরই ছাত্র, তারা পড়ালেখার দিকে যেন মনোযোগী হবে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। সড়কে বিশৃঙ্খলার জন্যই দুর্ঘটনা বেড়েছে জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি সেতুমন্ত্রী জানান, বর্তমান সরকার রাস্তাঘাট সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুললেও সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। ইজি ব্যাগ, নসিমন, করিমন, এগুলো আমরা 22টা সড়কে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সব জায়গা আমরা ভালোভাবে এনফোর্সমেন্ট এখনো করতে পারিনি।
শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অন্যান্য দেশে বাস ভাড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা সুবিধা পেয়ে থাকে। শীঘ্রই সব পক্ষকে নিয়ে গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণ করা হবে। মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমাদের বিআরটি এর সাথে বসবেন, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবেন এবং এই সমস্যাটি যৌক্তিক একটা সমাধান সবাই প্রত্যাশা করে। নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরের কচুয়ায় বাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। সকালে হাজীগঞ্জ কচুয়া গৌরীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কোয়া গ্রামের রিফাত হোসেন, নিশ্চিতপুর গ্রামের সাকিবুল হাসান সাদ্দাম এবং দোয়াটি গ্রামের উর্মি মজুমদার উমা। তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন সকাল 7:30টার দিকে উপজেলার করিয়া এলাকার ঢাকাগামী বিআরটিসির বাস এবং হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। গুরুতর আহত অবস্থায় 3 জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা পুলিশ পৌঁছানোর পূর্বেই বিআরটিসি বাসকে কচুয়া বিশ্ব রোড পেয়ে ভাঙচুর করে, গ্লাস ভাঙচুর করে। আমরা দ্রুত জায়গায় গাড়িটি আমাদের হেফাজতে নেই। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে আছে এবং সিএনজিটিকেও আমরা আমাদের হেফাজতে থানায় নিয়ে আসি। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় প্রাণ গেল সংবাদকর্মী আহসান কবির খানের। বসুন্ধরা সিটির সামনে ঘটে এই দুর্ঘটনা। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে গাড়ি ফেলে পালিয়ে যান চালক ও সহকারী। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি। প্রতিবেদন আসবে 3 দিনে। বুধবার গুলিস্তানে নাইমের মৃত্যুর পর বৃহস্পতিবার বসুন্ধরা সিটির সামনে প্রাণ গেল সংবাদকর্মী আহসান কবির খানের। আর তাকে চাপা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। এতে ঘটনাস্থলেই মারা যান কবির। এভাবে মৃত্যু কখনো ভাবতেও পারি না যে এরকম গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা যাবে, কল্পনাও করতে পারি না। তো অবশ্যই এর বিচার চাই, কঠিন বিচার চাই। আর আমার এই ক্ষতিপূরণের তো আর পূরণীয় করার তো কিছুই নাই। পরে স্থানীয়দের ধাওয়ায় গাড়ি রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। উত্তর সিটির বর্জ্য বিভাগের তথ্য বলছে গাড়িটি চালাচ্ছিলেন ফটিক নামে এক ব্যক্তি। উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে পড়ে নিহত হয়। এখন অবধি আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই নাই। তো আমরা খুব আশাবাদী যে যত দ্রুত সম্ভব হয় আসামিকে আমরা গ্রেপ্তার করব। এর আগে 2016 সালে শ্যামলীতে এক বিজেপি সদস্য ও 2019 সালে তুরাগে ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় প্রাণ যায় এক শ্রমিকের। তারপরও চালকের আসনে বসছে পরিচ্ছন্নতা কর্মী, হেলপাররা। অভিযোগ আছে বদলি চালকদের দিয়ে গাড়ি চালানোরও। সিটি কর্পোরেশনের মামার গাড়ি সেই চালায় আর কি। আমি তা শিখতেছি, তো শিখা শেষ। ক্লিনার গাড়ি চালাচ্ছেন কেন? না, গাড়ি তো চালাচ্ছে আরেকজন ওস্তাদে। তো আপনি এখন চালাচ্ছেন কেন? এখন আমি নিয়ে আসছি, এখানে রাখবো, ওস্তাদ আবার আসবে। এবার আহসান কবির খানের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত কমিটি করে দিয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন। তারা 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে, কারা দায়ী, কেন ঘটনা ঘটলো এটা চিহ্নিত করার পরে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাব। এবং প্রথমত আমরা আন্তরিকভাবে দুঃখিত এরকম একটি ঘটনার জন্য, আমরা মর্মাহত। ডিএনসিসিতে যানবাহনের সংখ্যা প্রায় 300। অভিযোগ আছে তাদের ময়লার গাড়ির বেশিরভাগেরই ফিটনেস ও রেজিস্ট্রেশন নেই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নটরডেম কলেজের ছাত্র নাইমের মৃত্যুর ঘটনায় পরিচ্ছন্নতা কর্মী হারুন মিয়াকে কর্মচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি তার সহযোগী আব্দুর রাজ্জাককেও কর্মচ্যুত করা হয়েছে। জানা গেছে অবৈধভাবে ময়লার গাড়িটি বরাদ্দ গ্রহণ করেছিলেন হারুন মিয়া। গাড়িটির প্রকৃত চালক ইরান মিয়া। নিয়ম বহির্ভূতভাবে অন্যকে গাড়ি চালাতে দেয় ইরানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। সহপাঠী নাইম হত্যার বিচার ও সড়কে নিরাপত্তা চেয়ে প্রথমে সড়ক অবরোধ ও পরে নগর ভবনে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। পরে মেয়র শেখ ফজলেনুর তাপসের দোষী চালকের সর্বোচ্চ শাস্তির আশ্বাসে তারা বাড়ি ফেরেন। এদিকে নাইমের মৃত্যুতে মামলার তথ্য দিয়ে শিগগিরই অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যুর বিচার দাবিতে বৃহস্পতিবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সকালে অবস্থান নেয় কলেজের সামনে, পরে মিছিল নিয়ে গুলিস্তান মোড়ে গিয়ে করা হয় সড়ক অবরোধ। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় রাজধানীর অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা নাইম হত্যার বিচার চাই। আমাদের দাবি, আমরা নিরাপদ সড়ক চাচ্ছি। সড়কে নিরাপদভাবে চলাফেরা করার জন্য আর কতদিন প্রাণ আমাদেরকে বিসর্জন দিতে হবে। পরে নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেলে তাদের সামনে আসেন দক্ষিণ ঢাকার মেয়র, দেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস। এই দাবি দিয়েছেন, সেই দাবির সাথে শুধু আমি একমত পোষণ না, শুধু সম্মতি না, আমি আরো দাবি করি যেন সেই খুনির ফাঁসি হয়। এদিকে নাইমের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তখন যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন তাকেই আটক করা হয়েছে। মূল চালকের নামও এজাহারে রাখা হয়েছে। মামলা করেছে নাইমের বাবাই মামলা করেছে। এটা সড়ক পরিবহন আইনের ৯৮ এবং ১০৫ ধারায়, এই ধারায় মামলা রুজু হয়েছে। আমাদের কাছে যে গাড়ি চালাচ্ছিল রাসেল, সে আটক আছে। সড়ক আইনের এই মামলার অভিযোগপত্র শিগগিরই জমা দেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে জমি দখল, গণবিরোধী কাজ, অবৈধ অর্থ এবং সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ রয়েছে। অভিযোগ তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পাশাপাশি ৩ সদস্যের মেয়র প্যানেলও গঠন করা হয়েছে। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর এবার গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর আলম। সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং এই কারণে করা হয়েছে, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে ইতিমধ্যে দাখিল হয়েছে এবং সেই দাখিলকৃত অভিযোগগুলোকে তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে। তো অতএব সেই আইনের ধারা অনুযায়ী এই সময় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন, সেই কারণে এটা করা হয়েছে। কোন অভিযোগে মন্ত্রণালয় জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছে তাও পরিষ্কার করেন তাজুল ইসলাম। অনেকগুলো অভিযোগ আছে, কিছু কিছু জমি দখলের বিষয় আছে এবং অন্য জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এবার সরকারি সম্পদ, অর্থ আত্মসাতের এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, আব্দুল আলী মোল্লাহ ও আয়েশা আক্তারকে সদস্য করে মেয়র প্যানেল গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে জাহাঙ্গীর আলমকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর মুরাল স্থাপন নিয়ে কটূক্তি করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেলে মহানগর কমিটির বিক্ষোভ সমাবেশে তাকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান নেতারা। এদিকে মেয়রের সেই অডিও ক্লিপ যাচাই করে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্যে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর শাস্তির দাবিতে উত্তাল রাজশাহীর রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ সময় মেয়র আব্বাস আলীকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আওয়ামী লীগ রাজশাহী মহানগর তাকে সাংগঠনিক পদ, প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের বহিষ্কারের পাশাপাশি তাকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। মেয়র আব্বাস আলীর দলীয় পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে জেলা আওয়ামী লীগ। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সংগঠনের অবস্থান তুলে ধরেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য আইনউদ্দিন। কালকে মিটিং করবে এবং মিটিং করে ইনশাল্লাহ সেখানেও
আমরা তার সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এদিকে বঙ্গবন্ধুর মোরাল স্থাপন নিয়ে আব্বাস আলীর ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি যাচাই করে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমাদের যে এক্সপার্ট অপিনিয়ন সেই বিষয়ে আমরা কার্যক্রম শুরু করেছি, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, অচিরেই অভিযুক্ত বিচারের আওতায় আসবে। এদিকে কাটাখালী পৌর এলাকার মেয়র আব্বাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এছাড়া তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে কাউন্সিলররা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলে দাবি করেছে তার পরিবার। বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবারও আহ্বান জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। দীর্ঘদিন ধরে ফুসফুসে, হার্ট, লিভার এবং কিডনির জটিলতা সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীর থেকে রক্তপাত হচ্ছে, প্রতিদিন 3 থেকে 6 ব্যাগ রক্ত দিতে হচ্ছে তাকে। রক্তপাতের কারণ অনুসন্ধানে এরই মধ্যে কোলোনোস্কপি করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার ইউরিন ইনফেকশন এখনও রয়েছে, লিভারের সমস্যাও বেড়ে চলেছে। গেল এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর 13 নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেখাশোনার জন্য সঙ্গে আছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকরের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। ম্যাডামের অবস্থা খুবই খারাপ, সে তো জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, দিনের দিন খারাপ হচ্ছে। আমরা তো বারবার বলছি টিভিতে, তার অবস্থা সংকটাপন্ন, সে খেতে পারছে না, সে উঠতে পারছে না। খালেদা জিয়া কারাগারে পর্যাপ্ত চিকিৎসা পাননি বলে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু রাজনীতি নয়, পৃথিবী থেকেই তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। রাজধানীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ তোলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর বাইরেও সমাবেশ করেছে যুবদল। তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর থেকেই চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সরব বিএনপি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানান নেতারা। যদি বেগম খালেদা জিয়াকে আগামী 24 ঘন্টার ভিতরে বিদেশ যেতে দেওয়া না হয়, বাংলাদেশে যুব সমাজ তোমার গণভবন ঘেরাও করবে। জামিন না দেওয়ার জন্য দায়ী শেখ হাসিনা। খোদা না করুক বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়ার কিছু হয়, তাহলে সেই বিচার থেকে আপনিও রেহাই পাবেন না। সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, জিয়া পরিবার ও বিএনপি নিয়ে আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসায় এখন খালেদা জিয়া সুচিকিৎসা বঞ্চিত বলেও দাবি করেন মির্জা ফখরুল। স্বেচ্ছাসেবক একটা দলের মধ্যে তাকে প্রায় 2 বছর আটক করে রাখা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই হাসপাতালে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি পিজি হাসপাতালে। বন্ধুগণ, এই যে তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, আজকে অনেকের মধ্যে এই প্রশ্ন এসছে যে সেদিন কি সত্যি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল? আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। বন্ধুগণ, এদের পক্ষে কিছুই অসম্ভব নয়। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদলের নেতাকর্মীরা। ময়মনসিংহে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে যুবদল। মিছিল হয়েছে মানিকগঞ্জ শহরে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক এবং অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশ 2015 সালেই পাকিস্তানকে পেছনে ফেলেছে বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি এই মন্তব্য করেছেন। বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান দীর্ঘশ্বাস ফেলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় 2041 সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। পরে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় চিত্রশালা মিলনায়তনের সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি প্রদর্শনীর আয়োজন ঘুরে ঘুরে দেখেন হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা তুলে ধরার এই আয়োজন চলবে শনিবার পর্যন্ত। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে আছে বাংলাদেশ নৌবাহিনী।
আজকে সেই পাকিস্তান বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে সেই পাকিস্তান দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে, মানবোন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সব সূচকে আজকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। 2015 সালে সমস্ত সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। তেলের দাম কমানোর দাবি করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। তিনি বলছেন, সরকার অসময়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এতে বেসরকারি খাত চাপে পড়বে। যুক্তরাজ্য ইউরোপ সফর শেষে সংগঠনটির মতিঝিল কার্যালয় সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি বলেন, ডলারের দামের মতো জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদ্ধতি চালু করা উচিত। তেলের দামটা ডলারের দামের মতো ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে করে দেওয়া উচিত, কারণ আমাদের এখানে প্রবলেমটা হয় একবার যখন দাম বাড়ানো হয় এরপর আমরা ভুলে যাই কমানোর জন্য। এখন অনেক ব্যবসা আছে যেটি আমরা অলরেডি কন্ট্রাক্ট নিয়েছি সরকারি দপ্তর থেকে, এখন তেলের দাম বাড়ছে, আমার কস্ট বেড়ে গেছে, তাইলে আমি ওখানে কিভাবে অ্যাডজাস্ট করবো? লোকসানের কথা বলে গত 4 নভেম্বর জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 থেকে 16 টাকা বাড়িয়ে দেয় সরকার, কিন্তু বিশ্ব বাজারে দাম কমায় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি লিটার প্রতি প্রায় 1 টাকা মুনাফা করছে। তেলের দাম আরও কমতে পারে বলছে বিপিসি। এরপরও আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় 7 বছর ধরে 43,000 কোটি টাকার বেশি মুনাফা করে বিপিসি। কিন্তু অক্টোবরে জ্বালানির বিশ্ববাজারে দাম বাড়লে লোকসানের অজুহাতে চলতি মাসের প্রথম সপ্তাহে কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ায় সরকার, যার প্রভাবে বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল 84.26 ডলারে কিনেছে বিপিসি। এ দামের ওপর অগ্রিম কর, ভ্যাট, আমদানি শুল্ক সহ 17 ধরনের কর হিসেবে শতকরা 35 টাকা দিতে হয় সরকারকে। এরপরও বর্তমান বাজার দরে প্রতি লিটারে প্রায় 1 টাকা নিট মুনাফা করছে বিপিসি। বিশ্ববাজারে আবার কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম, কিন্তু দেশের বাজারে আপাতত দাম কমানোর পরিকল্পনা নেই বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমেরিকান মার্কেটে জ্বালানির দাম কমছে, বাট এদিকের এশিয়ান মার্কেটে কমে না। আমরা যে মার্কেটে প্লেট ধরি সেখানে ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট করে না। সো ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা ডিজেল, আমরা যেমন এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে 3 বার দাম কমাইছে, আবার যখন পৃথিবীতে দাম কমবে অবশ্যই আমরা কমাবো, আবার যখন বাড়বে তখন আমরা আবার অ্যাডজাস্টমেন্টে যাব। জ্বালানির বিশ্ববাজারে স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার, যার প্রভাবে দাম আরও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেলের দাম এমন একটা জিনিস, পৃথিবীর যে কোনো দেশে যেখানেই যাই, এই ইন্টারন্যাশনাল মার্কেটের যেই দামের যে সুবিধা কিংবা অসুবিধা এটা সব দেশই পায়। তারপরে তারা নিজস্ব দেশে তাদের ট্যাক্স, অন্যান্য যেটা লেভি বলি, এগুলাকে সংযোজন করে তেলের দাম ভিন্ন হয়ে যায়। 1 অক্টোবর থেকে WTI ও ব্রেন্ট ক্রুডের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 2 ধরনের তেলের দামই 3% কমেছে। আর 2020 সালের মার্চের পর এই প্রথম টানা 4 সপ্তাহ কমল তেলের দাম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু সকাল 10টায়। তামিম সাকিব না থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটায় চাপে টাইগাররা। অন্যদিকে উজ্জীবিত পাকিস্তানকে নিয়ে সাফল্যের প্রত্যয় বাবর আজমের। এদিকে ম্যাচের আগের দিন টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছেন 2 পেসার খালেদ আহমেদ এবং শহীদুল ইসলাম। রঙিন পোশাকের চেয়ে সাদা পোশাকে বরাবরই দুর্বল বাংলাদেশ। টি-20তে বিধ্বস্ত টাইগারদের এবার নামতে হবে টেস্টের পরীক্ষায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের দুঃস্মৃতি ভোলার মিশনে অধিনায়ক মুমিনুল পাশে পাচ্ছেন না সাকিব তামিমকে, নেই মুস্তাফিজ তাসকিনও। একাদশে তাই নতুনের আবাহন। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রং টিম ইন দ্য ওয়ার্ল্ড। তো টেস্টে ওদের সাথে খুব চ্যালেঞ্জিং খেলা হবে, যেটা আমার কাছে মনে হয়। নতুন যারা খেলবে, জুনিয়র যারা আছে সবার দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাদের জন্য একটা নতুন সুযোগ, যে অনেকদিন পর টেস্ট খেলেছে, আর একটা সুযোগ নিজেকে এক্সপোজ করার জন্য, নিজেকে দেখার জন্য। চট্টগ্রাম টেস্টে অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে ইয়াসির রাব্বির। অধিনায়কের ইঙ্গিতে 2 নতুন মুখ, জয় আর রাজার অভিষেকের সম্ভাবনা কম। ওপেনার ওটা কিন্তু টি-20 খেলা ছিল, আর এটা কিন্তু টেস্ট খেলা, তো ওটা ছেড়ে পুরো ডিফারেন্ট আপনার ফর্মেট। তো ওটা নিয়ে আমি চিন্তা করছি না। আমার যে টেস্টে যারা ওপেন করবে তারা আবার টি-20 যারা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। স্পিনার প্রাধান্য দিয়ে 1 পেসার নাকি 2 পেসার নাকি 2 স্পিনার নীতিতে খেলবে বাংলাদেশ, সে এক বড় প্রশ্ন। বাংলাদেশ বরাবরই একাদশ নিয়ে এক প্রস্থ নাটকে অভ্যস্ত। সেখানে চাপমুক্ত পাকিস্তান ম্যাচের আগের দিনই 12 জনের নাম জানিয়েছে।
डिफरेंस यहाँ पे यहाँ की कंडीशंस है এখানকার কন্ডিশনটা কঠিন, মানিয়ে নিতে একটু সময় লাগে। উইকেটে গিয়ে সময় কাটাতে হয়। বাংলাদেশ অবশ্যই কঠিন পরীক্ষায় ফেলতে পারে। किसी भी टीम को आप इजी नहीं ले सकते। সাদা পোশাকে 2 দশক পার হলেও পাকিস্তানের বিপক্ষে এখনো জয়হীন বাংলাদেশ। 9 ম্যাচে টাইগারদের সঙ্গী 8 হারের তিক্ততা। এমন সমীকরণ আর সাম্প্রতিক ফর্ম বিচারে চ্যালেঞ্জের মুখে মুমিনুলের দল। লড়াইটা টেস্ট র্যাঙ্কিংয়ের 5 বনাম 9-এর। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে যেমন পার্থক্য স্পষ্ট, তেমনি গেলবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে 7 ম্যাচের একটিতেও জিততে পারেনি টাইগাররা। এটাই স্পষ্ট যে টাইগারদের পায়ের নিচে মাটি এখনো শক্ত হয়নি। ঘরের মাঠে এবার মিশন শুরু করবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। নতুন প্রজন্মের আধিক্য নিয়ে অভিজ্ঞ পাকিস্তানকে রুখে দেওয়ার কৌশল টাইগারদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। টি-20তে ভরাডুবির প্রভাবে চট্টগ্রাম টেস্ট নিয়ে খুব বেশি আগ্রহ নেই দর্শকদের। একই সঙ্গে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির অবস্থা বেহাল। বিসিবির কাছে স্টেডিয়াম সংস্কারের দাবি জানাচ্ছে ভক্তরা। একই সঙ্গে আশা টাইগাররা তাদের সেরাটাই দেবে মাঠে। বিরতিটা 8 মাসের। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট দিয়ে শেষ হচ্ছে অপেক্ষা। ভক্তদেরটা তো আরও বেশি, প্রায় 26 মাসে। কিন্তু এতদিনের অপেক্ষার পরও টেস্ট নিয়ে চট্টগ্রামবাসীর খুব একটা আগ্রহ নেই। স্টেডিয়াম থেকে কাউন্টারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। টিকিট ভেন্যু দূরে থাকায় বাড়তি বিড়ম্বনা দর্শকদের। ছুটির দিনে খেলা শুরু, তারপরও সেভাবে নেই টিকিটের চাহিদা। এর মাঝেও আছে ব্যতিক্রম। ছেলের আশা পূরণে শারীরিক প্রতিবন্ধকতাও দমিয়ে রাখতে পারেনি বাবাকে। এসেছেন টিকিট নিতে। ছেলের আশা পূর্ণ করার লাগেই আমি টিকিটটা লইলাম। আমার জানা মতে প্রতিবন্ধীদের জন্য কোটাকুলা আছে, ছাড় আছে সব কিছুতে, কিন্তু এখানে আমি ছাড় পাইলাম না। জহুর আহমেদ চৌধুরীর ভাঙা গ্যালারির মতোই টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স। যেন খেলা আয়োজনের জন্যই নিছক আনুষ্ঠানিকতা। গ্যালারির অর্ধেক অংশে নেই চেয়ার, যাও আছে তা আবার ভাঙাচোরা। এসব নিয়ে দারুণ হতাশ দর্শকরা। এগুলা দেখলে বাংলাদেশের প্রতি একটা কি ব্যাড ইমেজ তৈরি হবে। আপনার আমি বলবো দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ভালো সিটগুলা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকভাবে নতুন চেয়ার লাগানোর জন্য বিসিবির প্রতি অনুরোধ থাকবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যাতে দ্রুত উন্নতি করে ডেভেলপ করা হয়। তারপরও সব কষ্ট দূর করতে পারেন ক্রিকেটাররা। মাঠে তাদের ভালো খেলা টেস্টের পরের দিনগুলোতে দর্শক বাড়াবে। আধার কাটিয়ে সাগরিকা আলোকিত হবে সমর্থকদের আলোয়। চট্টগ্রাম ক্রিকেট প্রেমী অবশ্য অনেক বেশি। সবাই চায় যে বাংলাদেশ যেহেতু টি-20 সিরিজ খারাপ করছে, টেস্টটা অবশ্য ভালো করবে, সেজন্য সবাই আশাবাদী। শত হতাশা ডুবাবে তোমায়, হয়ো না নিরাশ। হতাশা ভুলে ভক্তদের উৎসাহে আত্মবিশ্বাসের সঞ্চার হোক মুশফিক মুমিনুলদের। সাদা পোশাকে পারফরমেন্সটা রঙিন হোক, প্রত্যাশা সমর্থকদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর প্লেয়ার্স ড্রাফট হয়েছে আজ। জাতীয় দলের তারকা ক্রিকেটার নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের ওপর আস্থা বিসিবির নর্থ জোনের, পিছিয়ে নেই বিসিবি সাউথ জোন এবং ওয়ালটন সেন্ট্রাল জোন। বুধবার শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। আগামী মাসে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ বিসিএল। তামিম, মুমিনুর, মুশফিকদের নিয়ে শক্ত দল ইসলামী ব্যাংক ইস্ট জোনের। তবে জাতীয় দলের ব্যস্ততায় তাদের পাওয়া যাবে কমই। 2 ফরম্যাটের লিগে ওয়ানডেতে ওদের পাওয়ার আশা। ঘরোয়াতে ইমরুল পারফর্ম করছেন, কিন্তু জাতীয় দলের দরজা খুলছে না। তাই ফেরার লড়াইয়ে বিসিএলকে মঞ্চ হিসেবে নিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। সবসময় চাই যে টিমে কামব্যাক করা, ওই জন্য প্র্যাকটিস করি বা আমার ম্যাচে গিয়ে রান করার চেষ্টা করি। সবসময় আসলে সাকসেসফুল হওয়া যায় না। ঘরোয়াতে নিয়মিত পারফর্মারদের নিয়ে ঘর গুছিয়েছে বাকি 3 দল। নাইম, সানজামুল নর্থ জোনের ভরসা। যুব বিশ্বকাপ জয়ী শামীম, ইমন, তানজিদরাও আছেন দলটিতে। লেগ স্পিনার বিপ্লব থাকলেও একাদশে জায়গা নিয়ে থাকছে শঙ্কা। বিপ্লব তো নো ডাউট যে ন্যাশনাল প্লেয়ার, তো আমরা ওই হিসাবেই কিন্তু বিপ্লবকে রাখছি। সো আমাদের যদি অপরচুনিটি থাকে ওকে ইনশাল্লাহ ভালো জায়গায় আমরা খেলানোর চেষ্টা করছি। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে হতাশ করেছে জাতীয় দল। সাদা পোশাকের ক্রিকেটে ভালো করতে প্রথম শ্রেণীর ক্রিকেটে গুরুত্ব বিসিবির। টেস্ট টিমের দিকে তাকান, ডেফিনেটলি আমাদের এখনও কিছু ম্যাচ উইনিং বোলার দরকার, যারা ম্যাচ জেতাতে পারে, 10 উইকেট নিতে পারে নিয়মিত বেসিসে। সো ডেফিনেটলি বিসিএলে এবং যখন ফার্স্ট ক্লাসটা খেলি আমরা সেদিকেই একটু নজর থাকে, এবং আরেকটা দিকে বেশি নজর থাকে যে ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারছেন কিনা। ডেফিনেটলি আমরা চাই যে
চ্যালেঞ্জিং উইকেটে ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাটিং করুক। 12 ডিসেম্বর মাঠে গড়াবে বিসিএল। 2 দিন আগে করোনা পরীক্ষা শেষে হোটেলে উঠবে ক্রিকেটাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের এই দিনে সমর্থকদের কান্নায় ভাসিয়ে চিরবিদায় নেন ফুটবল ঈশ্বর। গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ও নাপোলিতে রয়েছে নানা আয়োজন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন দিয়েগো আর্মান্দো মারাদোনা। তার মৃত্যু সংবাদ থমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। 2020 সালের 25 নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই জাদুকর হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে পৃথিবী ছাড়েন ফুটবল ঈশ্বর। মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বিশ্ব। 1986 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাসে জায়গা করে নেন মারাদোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার প্রথম গোলটি হ্যান্ড অফ গড হিসেবে পরিচিতি পায়। ওই ম্যাচেই 6 ব্রিটিশ ফুটবলারকে পরাস্ত করে তার দ্বিতীয় গোলটি পরিচিত হয়েছে গোল অফ দ্য সেঞ্চুরি নামে। 1990 সালের বিশ্বকাপেও নীল সাদাদের ফাইনালে তোলেন তিনি। দেশের হয়ে 91 ম্যাচে 34 গোল করেছেন এই ফুটবল জাদুকর। অনেক বছর পর আমরা কোপা আমেরিকা জিতেছি, কিন্তু মারাদোনা দেখেননি। ভাবতে অবাক লাগে, তিনি নেই 1 বছর হয়ে গেছে। মনে হচ্ছে যেন কালই হারিয়েছি। তার সাথে সেরা মুহূর্ত কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হয়। দেশ ও ক্লাবের জন্য তার অবদান ভোলেনি ভক্ত সমর্থকরা। তার স্মরণে আর্জেন্টিনার বিভিন্ন শহরে আঁকা হয়েছে দেয়াল চিত্র। প্রতিটি মুখচিত্রই মারাদোনার। তিনি দেশের জন্য অনেক কিছু করেছে। গরিব প্রতিবেশীদের বন্ধু ছিল। একের ভেতরে অনেক ছিলেন মারাদোনা। তাকে অমর করে রাখতেই দেয়াল জুড়ে তার প্রতিকৃতি আঁকা হয়েছে। ক্লাব ফুটবলে মারাদোনার সেরা সময় কেটেছে ইতালির নাপোলিতে। 1987 ও 1990 সালে সেরিয়া শিরোপা জেতেন মারাদোনা। এছাড়াও 1989 ইউএফএ কাপও আসে তার হাত ধরেই। প্রিয় তারকার প্রয়াণ দিবসকে নানাভাবে পালন করছে নেপলসবাসী। বিশৃঙ্খল জীবনযাপনে বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন এই কিংবদন্তি। কিন্তু সবকিছু ছাপিয়ে বিস্ময়কর ফুটবল দক্ষতা দিয়ে আজীবন ভক্ত হৃদয়ে থেকে যাবেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবারে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। দেশে আর মাত্র 23টি বন্য হাতি বেঁচে আছে। 6 বছর আগেও এই সংখ্যা ছিল 40টি। বৈদ্যুতিক তারের ফাঁদে এবং গুলিতে মারা পড়ছে বন্য হাতিরা। একই সঙ্গে আবাসনের কারণে বনাঞ্চল কমে যাওয়ায় মানুষে হাতিতে বাড়ছে বৈরিতা। সবকিছু মিলে নিশ্চিহ্ন হওয়ার মুখে দেশি বন্য হাতি, যা জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানাবো পরের খবরটি। ইভ্যালির 36টি ব্যাংক হিসেবে ৩,৮৯৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। অপ্রয়োজনে একাধিক অ্যাকাউন্ট খুলে হওয়া এই লেনদেনকে অস্বাভাবিক বলে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি জমা দিয়েছে। চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইন বেচাকেনায় জনপ্রিয় হয়ে উঠেছিল ই কমার্স প্রতিষ্ঠানগুলো। তবে এর আড়ালে অর্থ পাচার, আত্মসাতের অভিযোগ তদন্ত করছে গোয়েন্দারা। প্রতারণার অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। এর প্রেক্ষিতে করা 3 রিটে ই কমার্সের নামে অর্থ পাচার, লেনদেন সহ বিস্তারিত তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টে আংশিক প্রতিবেদন দিয়েছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। ইভ্যালি প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান হয়েও অ্যাকাউন্ট থেকে শত শত কোটি টাকা নগদ উত্তোলন, যৌক্তিক কারণ ছাড়া এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর ও গ্রাহকের টাকায় চেয়ারম্যানের নামে অন্য প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ করা হয়েছে। ইভ্যালি.com-এর মাধ্যমে প্রায় ৩,৮০০ কোটি টাকা এখানে লেনদেন করেছেন এবং এর অধিকাংশ টাকাই তারা অন্যান্য অ্যাকাউন্টে তারা এটা ট্রান্সফার করেছেন এবং বর্তমানে মাত্র 3 কোটি টাকার মতো তাদের রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং অন্যান্য
যে অ্যাকাউন্ট আছে সেইখানে বিনা কারণে ট্রান্সফার করা হয়েছে। তারা এই ট্রান্সফারটাকে এক ধরনের মানি লন্ডারিং হিসেবেই অভিহিত করেছেন। আর বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী হাইকোর্টকে জানান, গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা ফেরতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। সেই কমিটি এই পর্যন্ত মিটিং করে যে এসক্রো অ্যাকাউন্ট বা যে বিকাশ বা নগদের যেসব অ্যাকাউন্টে গ্রাহকদের যে টাকাগুলো আটকে আছে সেই টাকাগুলো ছাড় দেওয়ার ব্যাপারেও গভর্নমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংক সহ আরও যেসব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদের সাথে যে মিটিংগুলো করেছে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেই আলোচনার মিটিং মিনিটসের মধ্যে চলে এসছে। শুনানি শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে 3 মাস সময় দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানি 28 ফেব্রুয়ারি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লা ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় মুখোশ পরে 2 দুর্বৃত্ত অস্ত্র ছুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এদিকে এই হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব আসামি দ্রুত গ্রেফতার না হলে সিটি কর্পোরেশনের সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলররা। গেল সোমবার বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও হরিপদ সাহার উপর হামলার সময়ের দৃশ্য এটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারী 2 ব্যক্তি গুলি ছুটতে ছুটতে নগরীর পাথুরিয়া পাড়ার কাউন্সিলর কার্যালয়ের দিকে দৌড়ে যাচ্ছে। পরে আবার একইভাবে অস্ত্র উঁচিয়ে ওই এলাকা ছাড়ে দুর্বৃত্তরা। এরপর এগিয়ে যায় আশপাশের লোকজন। এই হত্যা মামলার এজাহারভুক্ত 9 নম্বর আসামি মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সোহেল হত্যার প্রতিবাদে নগরীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন মেয়র, কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান তারা। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। প্রায় 72 ঘন্টা হয়ে গেছে, উল্লেখযোগ্য কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরাও আর কিছু সময় অপেক্ষা করে আমরাও নাগরিক সেবা থেকে বিরত থাকবার মতো কঠোর অবস্থানে যাতে যেতে না হয়, আপনাদের মাধ্যমেও আমরা সেই দাবিটুকু জানাতে চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল আসামিরা নাম বারো এটা তার গ্রেপ্তার হোক। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুজনগর এলাকায় বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মাদক ব্যবসা প্রতিরোধে ব্যবস্থা নেয় কাউন্সিলর সোহেল ও হরিপদকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরো 9 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 6 জন। এনে মোট প্রাণহানি হলো 27,970 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 18,888 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 237 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.25%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,75,185 জনে। সুস্থ হয়েছেন আরও 360 জন। এ নিয়ে মোট সুস্থ 15,39,553 জন। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল 5:30টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকায় প্রথমে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও 3টি গুদামে। খবর পেয়ে গাজীপুর, কাশিমপুর ও কালিয়াকৈট থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দেশে প্রাকৃতিক বনে বেঁচে আছে মাত্র 23টি হাতি, অথচ 6 বছর আগেও টেকনাফ এবং রামুর বনাঞ্চলে স্থায়ী বসবাস ছিল 40টি হাতির। গবেষকরা বলছেন, গত 2 বছরেই বৈদ্যুতিক তারের ফাঁদে এবং গুলিতে হত্যা করা হয়েছে 17টি হাতিকে। 2015 সালের পর এসব এলাকায় রোহিঙ্গা শিবির, অর্থনৈতিক অঞ্চল সহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় হাতির আবাস এবং খাবারের সংকট দেখা দিয়েছে। এতে নিশ্চিহ্ন হওয়ার মুখে দেশি বুনো হাতি। দেশে বুনো হাতির একমাত্র বসবাস কক্সবাজারের টেকনাফ ও ইনানি অভয়ারণ্যে।
6 বছর আগে রেজুখাল ও রামু পাহাড়ি বনে দল বেঁধে চলাচল করত 40টি হাতি। 2015-তে এই এলাকায় নতুন আসা রোহিঙ্গাদের ক্যাম্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় চরম বিপদে পড়েছে হাতির পাল। এভাবে হাতির আবাসস্থল ও যাতায়াতের পথ বন্ধ হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক ফাঁদ ও গুলিতে গত 2 বছরে কক্সবাজারে হত্যা করা হয়েছে 17টি হাতি। তো আমাদের দেশের ভিতরের যে হাতিগুলি, যেমন আমাদের টেকনাফ অভয়ারণ্যের ভিতরের যে হাতিগুলি, গত 5-7 বছরে কিন্তু আমাদের টেকনাফ পেনিনসুলা বলি আমরা, যে টেকনাফ অভয়ারণ্য এবং ইনানি অভয়ারণ্যের যে হাতিগুলি, এগুলির সংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমে গেছে। দেশে স্থায়ী বসবাস করা হাতি ছাড়াও প্রতি বছর পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও শেরপুর দিয়ে চলাচল করে প্রায় 200 হাতি, যারা বছরে 2 বার ভারত ও মিয়ানমার থেকে আসে। এই সময় নির্মমভাবে হত্যা করা হয় অনেক হাতি। এক পরিসংখ্যানে দেখা গেছে 2015 থেকে 19 পর্যন্ত অস্বাভাবিকভাবে মারা গেছে 9টি হাতি, 2020-এ 15টি, আর চলতি বছরে এখন পর্যন্ত 15টি হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যপ্রাণী গবেষক রেজা খান বলছেন, হাতি চলাচলে বনাঞ্চল দখলমুক্ত করা এখন অনেক দুরূহ কাজ, তাই বনের ভেতরে খাবারের ব্যবস্থা করতে হবে। ওইখানে আমি এমন গাছ লাগাই যেগুলো মানুষ খেতে পারবে না, কিন্তু হাতি খেতে পারবে। স্থানীয় গ্রামবাসীদের সাথে সরকার প্রকল্প নিবে, এখানে গাছ লাগাবে, এই ক্রপ শেয়ার করবে। কৃষক চাষ করে যে পয়সা পেত, সে যদি ওই নল খাগড়া বনে লাগিয়ে সেই পয়সা পায়, তার তো হাতি মারার কোনো দরকার নেই। বন্যপ্রাণী হত্যা ঠেকাতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বিদ্যুৎ লাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। যে কোনো ধরনের অ্যানিমেল হত্যা করা কিন্তু আইনগতভাবে দণ্ডনীয়, এবং অবৈধভাবে বিদ্যুৎকে ব্যবহার করে সেই ব্যবস্থাটা করছে। আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিতে বলছি। কারা এটা ব্যবহার করছে, এটা আইনি প্রকারের ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ভবিষ্যতে করলে পরে কঠিন শাস্তি হবে। হাতি রক্ষায় সরকার 2018 সালে একটি মহাপরিকল্পনা হাতে নেয়, যাতে 2027 সালের মধ্যে দেশের হাতির সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য ধরা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরোধীহীন রাত 9টার বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।